গানে আছে ননির নাম। আমার মনে হলো ননির জায়গায় দিদিমণি বসিয়ে নিলেই এই গানটা আজকে যা ঘটলো তার পরিপ্রেক্ষিতে সার্থক হয়ে উঠবে। দেখুন, আজকে বিধানসভায় যেসব কাণ্ড ঘটল সেগুলোকে অনেক ভাগে ভাগ করা যায়। প্রথম পর্বে আমি কেবল আত্মপক্ষ সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটি মন্তব্য করেছেন সেই প্রসঙ্গ অবতারণা করব। আসলে মুশকিল হলো, রাজনীতিবিদরা মনে করেন যে পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট, খুব সঙ্গত কারণেই মনে করেন, কিন্তু তারা একথাও মাঝে মাঝে ভুলে যান যে এখন আর আমি এটা করিনি একথা বলে পার পেয়ে যাওয়ার উপায় নেই। তার কারণ এখন গোটা ব্যাপারটা ক্যামেরায় বন্দী হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সোমনাথ চট্টোপাধ্যায়ের স্পিকারের আসনের দিকে লক্ষ্য করে তার হাতের একগুচ্ছ কাগজ ছুঁড়ে মেরেছিলেন, সেটা আমাদের এই যে ইউটিউবের মহাফেজখানায় যথারীতি বন্দী হয়ে আছে। আমি কোন রকম ডাক গুড়গুড় না করে সে সময় এর পরে সেই সময়টাকে ধরে এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোল বদল এই দুটোকে একসঙ্গে নিয়ে এবিপি নিউজ যে একটা ছোট্ট খবরের ক্লিপ বানিয়েছিল সেটা আমি আপনাদের একটু পরেই দেখাতে চাই। তার আগে বলতে চাই যে দেখুন, মিথ্যা দিয়ে একবার মিথ্যে বললে না, সেই মিথ্যাকে চাপতে গিয়ে আরো 10টা মিথ্যে বলতে হয়। আমি নিজেও একদা নানা বিষয়ে এই একটা মিথ্যে বলতে গিয়ে আরেকটা মিথ্যে বলতে গিয়ে আরেকটা মিথ্যে, মায়ের কাছে বেদম চড়চাপড় খেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি বিষয়ে আজকে আত্মপক্ষ সমর্থন করেছেন। একটি হলো কাগজ ছোড়া, আর একটা হলো বিধানসভায় ঢুকে তাণ্ডব। এবং দুটি ক্ষেত্রেই তিনি যে এক্সকিউজ দিয়েছেন তার চেয়ে হাস্যকর আর কিচ্ছু হতে পারেন। সবার আগে শুনে নিন, দেখে নিন, বলা ভালো, ওই দিন কি হয়েছিল, পরে কিভাবে ভোল বদলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবিপি নিউজ কিভাবে সেটা রিপোর্ট করেছিল। नागरिकता के मुद्दे पर जो ममता बनर्जी आज दिल्ली में घूम घूम कर केंद्र सरकार के खिलाफ समर्थन जुटा रही हैं, देश में गृह युद्ध वाला बयान तक दे रही हैं, वही ममता बनर्जी 13 साल पहले बांग्लादेशी घुसपैठ के मुद्दे पर लोकसभा से इस्तीफा तक दे चुकी हैं। एबीपी न्यूज की वीडियो लाइब्रेरी से हम वो तस्वीर लेकर आए हैं जब ममता बनर्जी 2005 में संसद में उन्होंने इस मुद्दे को लेकर जबरदस्त हंगामा किया था। एबीपी न्यूज की ये एक्सक्लूसिव रिपोर्ट देखिए। जब इस स्वरूप इलाज 4 अगस्त 2005 की ये तस्वीर है। 13 साल पहले का ये वीडियो हम इसलिए दिखा रहे हैं क्योंकि उस दिन लोकसभा में ममता बनर्जी ने तत्कालीन लोकसभा उपाध्यक्ष पर ये कागज के टुकड़े इसलिए फेंके थे क्योंकि उन्हें बोलने का मौका नहीं दिया गया था। असल में ममता बनर्जी उस दिन लोकसभा में घुसपैठ के मुद्दे पर बोलना चाहती थी, लेकिन इजाजत नहीं मिली और वो संसद में ही रोने लगी। उस वक्त देश में यूपीए की सरकार थी और ममता बनर्जी तब एनडीए का हिस्सा थी। तब ममता बनर्जी को लगता था कि देश में बांग्लादेशी घुसपैठ बड़ा मुद्दा है।
लेकिन अब यही ममता बनर्जी घुसपैठ पर गृह युद्ध छिड़ने की बात कह रही हैं। I am always with the people, I am for the people, and I am by the people. That's why my first prerogative to be with the people, whatever it may be. I am Christian, that's why I'll be isolated. I am Muslim, that's why I'll be isolated. I am tribal, that's why I'll be isolated. I am Dalit, that's why I'll be isolated. If it goes like this, goes on like this, don't you think it will create a civil war? Don't you think it will create a blood war? The civil unrest already started. All the district in Assam, 144 is been imposed. अब आपके मन में सवाल होगा कि आखिर ममता ने ये यू टर्न क्यों लिया? तो इसका जवाब है वोट की राजनीति। एक जमाने में इस इलाके के मुस्लिम वोट बैंक पर लेफ्ट का एकाधिकार था। बाद में ये वोट बैंक ममता के पाले में चला गया। यही वजह है कि ममता बनर्जी को लगता है कि इस मुद्दे पर अगर उन्होंने बीजेपी के खिलाफ लाइन नहीं ली तो फिर मुस्लिम वोटर उनसे छटक जाएंगे। ঠিক সেদিনই আমাদের কলকাতার দ্য টেলিগ্রাফ পত্রিকায় এই ঘটনার হেডিং কি হয়েছিল জানেন? মমতা কাস্ট শেম অ্যাট হাউস পেপার থ্রো অ্যাট স্পিকার। এবং এখানে বলছে যে এটাই প্রথম ঘটনা তা নয়। She had once earlier chucked her shawl at the then speaker Purno Sangma, and it was not clear if today's was the worst offense. এর আগেও তিনি গায়ের শাল ছুঁড়ে মেরেছিলেন তৎকালীন স্পিকার পূর্ণ শর্মাকে লক্ষ্য করে। এখানে একটু মজা করে টেলিগ্রাফ বলছে বোঝার উপায় নেই যে সেটার তুলনায় এটা অনেক বড় অপরাধ কিনা। এবং এটা এমন একটা দিনে ঘটেছিল যেদিন সোমনাথ চট্টোপাধ্যায় নিজেই তার দলেরই এক সহকর্মীর অসভ্যতায় বিরক্ত হয়ে স্পিকার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিল। অর্থাৎ সেদিনকে হাউসের মেজাজটাই ছিল খুব উচ্চগ্রামে। মমতা যখন এই কাণ্ডটা করছেন তখন সংসদে গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন শিবরাজ পাটিল উপস্থিত ছিলেন এবং তিনি থাকলে হয়তো এই মমতা যে মোশন এনেছিলেন তার উপরে আলোচনা হবে কি হবে না সেটা একটা স্থির করতে পারে। এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ সে সময় একেবারে দলমত নির্বিশেষে সবাই তার নিন্দা করেছিলেন এবং আজকে যারা মমতার চারদিকে ঘুরঘুর করছেন ইন্ডিয়া জোটের নেতারা সেই সব দলও মমতা নিন্দায় মুখরিত হয়ে উঠেছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এত যে হতাশা বা গর্জন তার মূল কারণ ছিল একটাই, সেটা হচ্ছে স্পিকার তাকে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ নিয়ে কথা বলতে দিচ্ছেন না। মমতার বক্তব্য ছিল illegal immigrants from Bangladesh are also part of the voters list in West Bengal. The state government has done nothing about it. Therefore, the issue must be discussed. চেঁচিয়ে চেঁচিয়ে প্রথমে এটা বললেন, তারপরে মাথা ঠান্ডা রাখতে না পেরে কাগজ ছুঁড়ে এলেন এবং তারপরে বললেন যে আমি যখনই কোনো কিছু ইস্যু এই হাউসে রেইজ করতে যাই আমাকে কথা বলতে দেওয়া হয় না। আমিও তো এই সভার একজন সদস্য, আমারও তো অধিকার আছে যে বিষয়টা নিয়ে আমার রাজ্যের মানুষ উদ্বিগ্ন সে সম্পর্কে কথা বলা। এবং স্পিকারের বিরুদ্ধে সোজা রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনে তিনি বলেছিলেন
সোমনাথ চট্টোপাধ্যায় নাকি সিপিএম বলেই তাকে কথা বলার সুযোগ দিচ্ছে না। এখন ততদিনে টেলিভিশন এসে গেছে, সংসদের টেলিভিশন এসে গেছে, সুতরাং স্পিকার এক্সপাঞ্জ করে দিয়ে যে ইতিহাসের পাতা থেকে ঘটনাটাকে মুছে ফেলবেন তার উপায় ছিল না, সেটা ক্যামেরায় তার আগেই ধরা পড়ে গিয়েছে। এবং এই যে দৃশ্যটা, সেটা আজ পর্যন্ত সংসদীয় ইতিহাসের যে কালেকটিভ মেমোরি বলতে আমরা যেটা বোঝাই, সেখানে কালো অক্ষরে বড় বড় করে লেখা আছে। তারপরেই তিনি আরো একটা নাটক করেন, সেটা হলো সোজা ইস্তফাপত্র পাঠিয়ে দেন সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে এবং তাতে বলেন যে there is no point in my being a member if I am not allowed to raise people's issues. কিন্তু যেহেতু তার এই যে সো কল্ড ইস্তফাপত্র শর্তাধীন ছিল, অতএব সোমনাথ চট্টোপাধ্যায় বললেন তিনি এই ইস্তফা গ্রহণ করবেন না এবং মমতাকে বললেন যে আপনি দয়া করে হাউসে ফিরে আসুন। এই যে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গী আরো ৩-৪ জন বিধায়ক গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কাগজপত্র ছুঁড়ে যে অপরাধ করেছেন, সেটা সম্ভবত তিনি তার একদার নেত্রীর কাছ থেকেই শিখেছেন। কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটা যে অপরাধ এবং সংসদীয় আচরণের চরম পরিপন্থী, একই সঙ্গে কথা স্বীকার করতেই হবে। ঠিক যেমন স্পিকার যেভাবে এই অশোভন আচরণের প্রত্যাঘাত করেছেন, সেটাকেও আমার কিঞ্চিত বাড়াবাড়ি বলেই মনে হয়েছে। এক ধাক্কায় 30 দিনের জন্য একজন বিরোধী দল নেতাকে সাসপেন্ড করে দেওয়া, এটা আমার মনে হয় একটু গুরুতর দণ্ড হয়ে গেছে। দেখুন, বিজেপি যখন একই কাজ গত লোকসভায় বিরোধীদের ক্ষেত্রে করেছিল, তখন তো এই তৃণমূল কংগ্রেসই একেবারে চিৎকার চেঁচামেচি করে আকাশ বাতাস বিদীর্ণ করে দিয়েছিল। সুতরাং তৃণমূল কংগ্রেস করলে ভালো আর বিজেপি করলে খারাপ, এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাও ইকুয়ালি অর্থহীন। এ তো গেল প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল ওই বিধানসভার মধ্যেই। তখন সিঙ্গুরে আন্দোলন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে যাওয়ার পথে সম্ভবত রাজ্য পুলিশ তাকে আটকে দিয়েছিল। তার প্রতিবাদে হঠাৎ করে ভৈরব বাহিনী সঙ্গে নিয়ে এসে তিনি বিধানসভায় ঢুকে পড়েন এবং সেদিন যা কাণ্ড ঘটেছিল তাও দুর্ভাগ্যজনকভাবে কিন্তু ক্যামেরা বন্দী হয়ে আছে। সেই ছবিও আমি টাইমস নাও থেকে জোগাড় করে আপনাদের দেখাচ্ছি। আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাবলিকের জায়গায় এসে বলছি, এই গভর্নমেন্ট মাস্ট বি সেফ। দিদি বইটা কি লিখছে? এই গভর্নমেন্ট মাস্ট বি সেফ। এটা ভারতবর্ষের সংবিধান। বলুন কোন আইনে যেখানে 144 নেই,
144 থাকলেও 5 জনের বেশি অ্যালাউ করে না। আমরা মাত্র 3 জন ছিলাম। কি ভেবেছে আমাকে বলছে অ্যাসেম্বলিতেও ঢুকতে দেবে না। আমি একা, আমি অ্যাজ এমপি আই এম নট অ্যালাউড টু এন্টার। কেন ঢুকতে দিয়েছো? গালাগালি দিচ্ছে, লাথি মারছে, মুখে পেটে লাথি মারছে। আমি গণতন্ত্রের দরবারে দাঁড়িয়ে আছি, কারো বাপের জমিদারি নয় এটা, এটা জনগণের জমিদারি, এটা জনগণের জমিদারি। দিদি আপনাকে কি অ্যাটাক করেছে? হ্যাঁ, এইটা পুরো আমার কিছু কিছু নেই, সব পেরে নিয়েছে। আমি একটা রোজ আমায় মারে, রোজ আমায় মারে, আমার কোমরে জোর করি, আমি চেয়ার নিলাম, দেখুন আমার কি করতে পারে। একটু বাচ্চাকে খবর দেবে না? আমু রেডি আছে, চলো না। এই আস্তে 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 কাছে যাও না, এই গাড়া এখানে ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে কিনা আমি জানতে চাই। বেঙ্গল ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে কিনা আই ওয়ান্ট টু নো দিস ক্যাটাগরিক্যালি। কি ভেবেছে আমার পিসফুল অ্যাসেম্বলি আমরা মিছিলে যাইনি, আমি একা মিটিংয়ে যাচ্ছিলাম। আমাদের 19টা পলিটিক্যাল পার্টি মিটিং ডাকা আছে, সেখানে কেন আমাকে মারবে এভাবে? প্রতিদিন মারবে, মার খেতে খেতে একটা মানুষকে শেষ করে দেবার এটাই অস্ত্র? বুদ্ধি বিভ্রাট হয়েছে। এটা অ্যাসেম্বলি, বিধানসভা চলছে, আমি বিচার চাই। দিদি কোন জায়গা আপনাকে অ্যাটাক করেছে? কোন জায়গা? সিঙ্গুরের থানায় যাইনি আমরা, ডানকুনির সামনে প্রেস ছিল তো, প্রেসকেও মেরেছে। প্রেসকে জিজ্ঞেস করুন না, আমার জেড প্লাস নাকি সিকিউরিটি, তাদের সবাইকে মেরেছে, তাদের সবাইকে বাদ দিয়ে মেরেছে। প্রতিদিন কত মার খাবো, কত মার খাবো? দিদি কোনো মহিলা পুলিশ ছিল না? মহিলা পুলিশ কি করলো? কেনাটা বাহিনী পাঠিয়েছে মহিলা পুলিশদের, তারা তো বুকে পিঠে মারছে, টানতে টানতে নিয়ে গেছে। দেখুন না, আপনাদের তো প্রেসের কাছে ছবি আছে, আপনারা আমায় জিজ্ঞেস করছেন কেন? আমি তো ক্যামেরা নিয়ে যাইনি, আপনাদের প্রেসের লোককেও তো পিটিয়েছে। কেন দিনের পর দিনে জিজ্ঞেস করবে? বললাম 144 থাকলে দেখাও, তাও 5 জনের বেশি হলো, তুমি আমাকে করতে পারো? আমি তো 3 জন ছিলাম। আমি বিজয় উপাধ্যায়ের কারণ ছাড়া কেউ ছিল না, মুকুলকে মারতে মারতে নিয়ে গেছে, অন্যান্য পলিটিক্যাল লোকদের কাউকে। আরে ভাই, মিছিল ছাড়াও আমাদের পলিটিক্যাল পার্টির একটা মিটিং ডাকা ছিল, 19টা কৃষি বাঁচাও কমিটির, আমার মিটিং নয়। আমি তো ঘরের ভিতরে মিটিং করতে, আমায় যেতে দিচ্ছে না। আমরা হাউস মিছিলে যাইনি, আমি গাড়িতে ছিলাম, আমি ডানকুনিতে আমাদের মেরেছে এবং পুলিশ দিয়ে মেরেছে। আমার জুতো সব কেটে নিয়ে আমার পুকুরের মূর্তি ধরতে দেখাতে পারিনি। আমি বললাম আমরা 3 জন আছি, আমরা মিটিং শুনে যাইনি। আমাদের 19টা পলিটিক্যাল
দেখি একটু এই দেখুন। আচ্ছা ও দাদা আমার ছবিটাই কি বড় হয়ে গেল নাকি তো? মাইকটা শোনো, মাইকটা অন নাই। একজন আছে ওখানে, দেখ। হ্যাঁ একজন আছে। ডাক্তার প্লাস এমএলএ দুটো। আমি একটু চলে যাই। বিধানসভার এই ঘটনাটি ঘটেছিল 2006 সালের ডিসেম্বর মাসের কোনো একটা সময়। প্রশ্নটা এই যে তাণ্ডব লীলা আপনারা চোখের সামনে দেখলেন, প্রশ্নটা কত টাকার ক্ষতি হয়েছিল তা নয়। আমার যতদূর মনে পড়ে, বিধানসভার অধ্যক্ষ একটা কমিটি বসিয়ে ক্ষতির পরিমাণ সেই সময়কার 15 লক্ষ টাকা ধার্য করেছিলেন। কিন্তু সেটা বড় কথা ছিল না। বড় কথা ছিল যে যেভাবে যেসব চেয়ার টেবিলের উপর দিয়ে এই ভৈরব বাহিনী দাপাদাপি করছিল, বিধানসভার একজন কর্মচারী সেদিনকে আমাকে বলেছিলেন যে আপনারা জানেন এই সব চেয়ারের উপর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শরৎচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সুরাওয়ার্দী, ফজলুল হক, ডক্টর নীলরতন সরকারের মতো মানুষেরা একদা বসতেন। এবং তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যেগুলো যদি মমতার বাড়িতে সাজানো থাকতো তাহলে কি তিনি এভাবে সেগুলো ধ্বংস করতে দিতেন? আর আজকে তিনি বলছেন আমি কিন্তু হাত দিইনি। আমি কখনো দেখেছেন যুদ্ধে ব্রিগেডিয়ার গুলি চালায়? গুলি চালায় তো ফৌজ। ব্রিগেডিয়ার বা জেনারেল বা উচ্চপদস্থ সেনাকর্তারা আদেশ দিয়েই ক্ষান্ত। প্রথম কথা, সিঙ্গুরে আমাকে যেতে দেওয়া হচ্ছে না বলে আমি বিধানসভায় এসে তাণ্ডব করব, এটা কোনো সভ্য লজিক হতেই পারে। এবং পরের দিন বিধানসভার সেদিন বিধানসভার চেহারাটা কিরকম দেখাচ্ছিল তার একটা সুন্দর ছোট্ট বর্ণনা ছাপা হয়েছিল টাইমস অফ ইন্ডিয়া। আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। A gleaming old Burma teak table lay smashed in the lobby of the assembly. Leather sofas, ornate benches, wooden floorings in the house all bore the ravages of Trinamool Congress's free for all. Broken table legs lay strewn in the well of the house and the lobby. Heavy benches in the house were damaged and the electric wiring beneath this yanked out of the wooden floor. Microphones lay torn away from the benches. আর বামফ্রন্ট সরকার বুদ্ধিমানের মতো যেটা করলেন, তারা তৃণমূলী তাণ্ডবের চেহারাটা কেমন হয় সেটা সচক্ষে দেখে দেওয়ার জন্য কলকাতার নাগরিকদের সামনে বিধানসভার দরজা খুলে দিল এবং লোকে লাইন দিয়ে সেই তাণ্ডব লীলার ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল। এখনো এতদিন পরেও আমার বিলক্ষণ মনে আছে। আসলে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে। আমি তো মাত্র এই দুটি ঘটনাতে সীমাবদ্ধ রাখলাম, কেননা আজকের আলোচনায় এই দুটি ঘটনাই এসেছিল। তাহলে তার শেষ নেই। হেন অন্যায় কাজ নেই বা বেআইনি কাজ নেই যা তিনি বিরোধী দলনেত্রী হিসেবে করেননি। এমনকি মুখ্যমন্ত্রী হয়েও কয়েকজন গুন্ডাকে ভবানীপুরের থানা থেকে তিনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন পুলিশকে গালাগালি দিতে দিতে। অতএব একই কথা শুনি তব মন্থরার মুখে বলে যদি কারোর মনে হয়, তাকে খুব দোষ দেওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এসব না করে সোজাসুজি বলতেন যে দেখুন, একদা আমিও এ কাজ করেছিলাম এবং তার জন্য আমি অনুতপ্ত। একদা আমিও বিরোধী নেত্রী হিসেবে কথায় কথায় রাজ্যে বন ধর্মঘট ডাকতাম, ডেকে মনে করতাম রাজনৈতিক হাতিয়ার হিসেবে সেটা দারুণ উপযোগী এবং কার্যকর। মুখ্যমন্ত্রী হয়ে বুঝতে পেরেছি ওই সিদ্ধান্তগুলো ছিল সর্বনাশ। তাই আমি সেই উপলব্ধি থেকেই ক্ষমতায় আসার পর রাজ্যে একদিনের জন্য বাঁধ বা ধর্মঘট করতে দিইনি। দেখুন, মানুষ ভুল করে, রাজনীতিবিদরা তো অজস্র ভুল করে। মমতার মতো টেম্পারামেন্টাল একজন মানুষ, she is more prone to committing mistakes. কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বাকি সভ্য রাজনীতিবিদদের তফাৎ, সেটা হলো তিনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। অতএব তিনি বলবেন, আমাকে বলতে দেওয়া হচ্ছিল না তাই আমি ছুঁড়ে মেরেছি। ভাবতে পারেন, আজকের ডেটেও দাঁড়িয়েও তিনি সেই অভিযোগই করছেন যেটা তিনি সংসদে দাঁড়িয়ে সেদিন করেছিলেন। তার মানে তার কোন রকম চিত্তশুদ্ধি ঘটেনি। আর বিধানসভার তাণ্ডব, শ্যামাপ্রসাদ, নীলরতন সরকার, ফজলুল হকের চেয়ারের উপর দিয়ে দাপাদাপি, সেটা থেকে নিজেকে কিরকম ভাবে গা বাঁচিয়ে রাখলেন। বললেন, আমি কিন্তু কোনো কিছুতে হাত দিইনি, কোথাও আমাকে ছবিতে আপনারা দেখতে পাবেন। এই যে হিপোক্রেসি, এই হিপোক্রেসি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির হলমার্ক। আজকে ইতিহাস তাকে একটা সুযোগ দিয়েছিল যে এই ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের উপরে উঠে নিজের অহংকে কিছুক্ষণের জন্য বন্ধ রেখে সত্য কবুল করে সোজা মানুষকে সত্যি কথাটা বলে দেওয়া, সেই সুযোগ কিন্তু তিনি হেলায় হারালেন। নমস্কার, ভালো থাকবেন।